দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, মানে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রশ্ন উত্তর। তোমাদের সিবিএসসিতে যারা পড়াশোনা করছো, এবার যারা বোর্ডস দেবে, তাদের জন্য এর আগে আমি 12টি ভিডিও বানিয়েছি। দেখবে আরও আমি 4-5টা ভিডিও বানাবো। 15-16টা প্র্যাকটিস সেট তোমাদের জন্য করছি। কি ধরনের প্রশ্নোত্তর আসতে পারে বা কি ধরনের তার উত্তর হতে পারে, কেমন প্রশ্ন আসতে পারে, কেমন উত্তর হতে পারে, সবগুলি নিয়ে আমি আলোচনা কিন্তু করেছি। গদ্য থেকে করেছি, কবিতা থেকে করেছি, দান প্রতিদান, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সবগুলো থেকে এখানে করা আছে। মানে প্রশ্নও রেখেছি, তার সাথে উত্তরও দিয়েছি। তোমরা একটু দেখলে পরে তোমাদের অনেক হেল্প হবে আশা করি। তো আমরা এর আগে যে 12টি ভিডিও দিয়েছিলাম, প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। আরও 3-4টে আমি দিব। তো সেই ভিডিওগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এবং কারো যদি কোনো অভিযোগ থাকে বা মনে করো একটু ভুল ত্রুটি তো আমারও হয়, সেগুলি একটু আমাকে শুধরে দেবে। তোমাদের কাছে এটুকুই আমার আশা, যে ভুল ত্রুটি যদি একটু শুধরে দাও, পরবর্তীকালে আমার আর সেই ভুলগুলো ধরো হবে না। তো আজ আমরা তাহলে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। স্বপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। উত্তর: আলোচ্য পংক্তিগুলি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে 3 পাহাড়ের কোলের প্রাকৃতিক সৌন্দর্য, যার মধ্যে কোনো মালিন্য নেই, জটিলতা নেই, যা মানুষকে প্রাণের শান্তি, মনের আরাম দেয়, সেই কথা বলতেই আলোচ্য পংক্তিগুলির অবতারণা। শহুরে একঘেয়েমি কাটাতে 3 বন্ধু প্রকৃতির কোলে একটু শান্তির জন্য বেরিয়ে পড়ে 3 পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। তারা যখন ট্রেন থেকে নামেন, তখন ছিল রাতের অন্ধকার। জনমানবহীন স্টেশন, আকাশভরা তারায় নিস্তব্ধ পরিবেশে তারা মুগ্ধ হয়ে যান, রোমাঞ্চ অনুভব করেন। কিন্তু রাতের অন্ধকার কেটে যেতেই তাদের চোখের সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে একটি সুন্দর গ্রাম, যা সারল্য ও সহজ জীবনযাত্রার মূর্ত প্রতীক হয়ে প্রতীয়মান। সেই গ্রামের জীবনযাত্রায় প্রতি পদে পদে আছে প্রাকৃতিক নৈকট্য, যা শহুরে জীবনযাত্রায় কখনোই সম্ভব নয়। আবার 3 পাহাড়ের অরণ্যময় পটভূমি নকশিকাঁথার মতোই বর্ণময়। প্রকৃতি ও মানুষের সহাবস্থানে গড়ে উঠেছে সুন্দর একটি নকশিকাঁথা। শিশুর সারল্যে ভরপুর গ্রামীণ জীবন। প্রকৃতিপ্রেমিক কবি ও তার বন্ধুরাও 3 পাহাড়ের প্রকৃতির কোলে শিশুর মতো আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছেন। শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। কে কাকে এ কথা বলেছিলেন? এরপর কি ঘটেছিল? উত্তর: পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার তার বাড়িতে কর্মরত অনাথা বালিকা রতনকে একথা বলেছিলেন। কলকাতার ছেলে, প্রথম চাকরি পেয়ে উলাপুর গ্রামে বদলি হওয়া থেকে পোস্টমাস্টার সেখানে মন টিকত না। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। নিঃসঙ্গ প্রবাসে বর্ষণসিক্ত দিনে তার কেবলই স্নেহময়ী জননী ও দিদির কথা মনে পড়ত। এই সময়ে 12-13 বছরের রতন নামে একটি অনাথা মেয়ে, যে তার বাড়ির টুকটাক কাজকর্ম করে দিত, সে এরূপ পরিস্থিতিতে অত্যন্ত পরিণত হয়ে ওঠে। ডাক্তার ডাকা, ওষুধ খাওয়ানো, পথ্য রান্না করা ও সারা রাত মাথার কাছে বসে রোগীর সেবা করা, সমস্ত কাজ সে নিপুণ হাতে সম্পন্ন করে পোস্টমাস্টারকে সুস্থ করে তুলেছিল। সুদূর প্রবাসের একটি গ্রামে সে একটি মুহূর্তের জন্যও তার প্রভুকে প্রিয়জনের অনুপস্থিতি অনুভব করতে দেয়নি। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। উত্তর: আলোচ্য পংক্তি দুটি কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে
উদ্ধৃত। বর্তমানে সমাজের ঘেরাটোপে পরিবর্তমানতার ঘাত প্রতিঘাতে মানুষ অতীত ঐতিহ্যের ইতিহাস হারিয়ে আত্মপরিচয়হীন হয়ে পড়েছে। আলোচ্য অংশে কবির সেই আক্ষেপই প্রকাশিত হয়েছে। ইতিহাস হচ্ছে কোনো জাতির বর্তমানের অবলম্বন, ভবিষ্যতের দিশা। কবি বিশ্বাস করেন অতীত ঐতিহ্যকে অস্বীকার করে বর্তমানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমাদের মতো অগণিত সাধারণ শ্রমজীবী মানুষ সভ্যতার প্রকৃত ধারক ও বাহক। শ্রমজীবী মানুষই তাদের সৃষ্টিশীল কর্মের মাধ্যমে সভ্যতার গতিকে অব্যাহত রাখে, সভ্যতার চাকাকে সচল রাখে। অথচ প্রচলিত ইতিহাসে সাধারণ মানুষের অবদানের কথা, আত্মত্যাগের কথা লিখিত থাকে না। থাকে আমাদের শোষিত, নিপীড়িত যারা করে সেই সব ক্ষমতাশালীদের যুদ্ধবিগ্রহ, ধ্বংসলীলার কথা। বর্তমান পৃথিবীতে আমাদের কোনো স্বতন্ত্র পরিচয় নেই, আমাদের কোনো ঐতিহাসিক পরিচয় নেই, নেই কোনো অর্থনৈতিক পরিচয়। উৎপাদন করেও তার মুনাফা অংশীদার হতে পারি না আমরা। বর্তমান সমাজে আমরা সবাই গণ্য হই এক চোখ মুখ ঢাকা পরিচয়হীন ইতিহাসহীন মানুষ হিসাবে। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। কেন তিনি খাপ খাওয়াতে পারলেন না? উত্তর: বিশিষ্ট ছোট গল্পকার বনফুল রচিত আলোবাবু গল্পে আলোচ্য উক্তিটি গল্পকথক করেছেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোবাবু খুব গরিব মানুষ। আর্থিক সঙ্গতি তার একেবারেই নেই। তিনি বিয়েটাও করেননি। সেবা করতে তিনি বড় ভালোবাসতেন। তিনি অসুস্থ মানুষ, পশু পাখি সকলকেই সেবা করতেন। প্রচলিত সমাজের নিয়মকানুন ও স্বার্থপরতার সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন না। গভীর মমতায় সেবাপরায়ণ মনোবৃত্তি নিয়ে তিনি এগোলেও তাকে আশ্রয়হীন হতে হয়েছে। ধীরে ধীরে আলোবাবুর মানসিক বিকৃতি ঘটে এবং তিনি এই স্বার্থপর সমাজে নিজেকে মানিয়ে নিতে পারেন না। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। লোকটি পাগল সেজে কি কাণ্ড ঘটিয়েছিল তার বর্ণনা দাও। সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে পেশায় বহুরূপী হরিদা একদিন পাগল সেজে চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলা এক আতঙ্কের সৃষ্টি করেছিল। একটা তীব্র উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, তার চোখ দুটো কটকটে লাল, তার কোমরে জড়ানো চিঠি ও ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর একটি মালা। পাগলটা এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসে থাকা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। যাত্রীরা ভয়ে চিৎকার করছিল। কেউ কেউ দু একটা পয়সাও ফেলে দিচ্ছিল। কিছুক্ষণ এই ত্রাস চলার পর বাসের ড্রাইভার যখন হরিদাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, তখন সবাই বুঝতে পারল যে পাগলটা আসলে একটা বহুরূপী। বুঝতে না পেরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। কেউ হাসলো, কেউ বেশ বিরক্ত হলো, কেউ আবার বিস্মিত হলো। কিন্তু একটা বিষয় সকলকেই মানতেই হলো যে চমৎকার পাগল সাজতে পেরেছিল হরিদা। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। মিনিকে দেখে রহমতের কি অভিজ্ঞতা হলো? মিনির সহিত দেখা হওয়া সত্ত্বেও সে হতাশ হয়ে মাটিতে বসে পড়ল কেন? উত্তর: মিনি রহমতের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তার কাবুলিওয়ালাকে চিনতে পারল না। রহমত থতমত খেয়ে গেল। সে হয়তো ভেবেছিল তার মিনি খোকি এখন 8 বছরের আগের মতোই ছোট আছে। জেলখানার বাইরের জীবন যে এই কয়েক বছরে অনেক বদলে গেছে, রহমত সে হিসাব রাখেনি। নিজেকে সামলে নিয়ে রহমত মিনিকে জিজ্ঞাসা করল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? একথা শুনে
মিনি লজ্জা পেল। আগের মতো আলাপ আর জমল না। মিনি চলে গেলে রহমত একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। একটা সত্য এখন তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল। তার মেয়েও এতদিনে মিনির মতো বড় হয়ে উঠেছে। মিনির মতো সেও তার বাবাকে চিনতে পারবে না। নিজের মেয়ের সঙ্গে নতুন করে আলাপ করতে হবে। আগের মতো করে তাকে আর পাবে না। তাই শুধু তাই নয়, সুদূর আফগানিস্তানে তার বাড়ির সকলে কে কেমন আছে সে জানে না। পিতৃহৃদয়ের গভীর বেদনা নিয়ে নিঃস্ব রহমত মাটিতে বসে দেশের কথা, বাড়ির কথা ও মেয়ের কথা ভাবতে লাগলো। আজ আমার মিনির বিবাহ। মিনির পরিচয় দাও। বিবাহের দিন যে ঘটনা ঘটেছিল তার উল্লেখ করো। কাবুলিওয়ালা গল্পে মিনি হলো লেখকের মেয়ে, যার 5 বছর বয়স থেকে বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত মিনির কথা গল্পে রয়েছে। মিনির বিয়ের দিন সকালে লেখকের বাড়িতে হইচই পড়ে গেল। লোকজনের আনাগোনা শুরু হলো। উঠোনে বাঁশ বেঁধে প্যান্ডেল তৈরি হচ্ছে। বাড়ির প্রত্যেক ঘরেতে, বারান্দায় ঝাড় লণ্ঠন লাগানোর জন্য ঠুংঠাং শব্দ হচ্ছে। সকলের ডাকাডাকির শেষ নেই। লেখক তার লেখার ঘরে বসে সব হিসাব দেখে মিলাচ্ছেন। এমন সময় সেই রহমত কাবুলিওয়ালা এসে তাকে সেলাম জানিয়ে সামনে এসে দাঁড়ালো। আমি তো সওদা করতে আসি না। কে কাকে এ কথা বলেছিল? বক্তার এরূপ উক্তির কারণ বুঝিয়ে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার রহমত মিনির বাবাকে একথা বলেছিল। একটি লোক রামপুরি চাদরের জন্য কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে অস্বীকার করায় তর্ক বিতর্কের মধ্যে কাবুলিওয়ালা তাকে ছুরি মেরে দেয় ও সেই অপরাধে তার কারাদণ্ড হয়। বেশ কয়েক বছর পরে মিনির বিয়ের দিন রহমত জেল থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে যায় মিনির সঙ্গে দেখা করার জন্য। মিনির বাবা জানান যে বাড়িতে কাজ থাকার কারণে মিনির সঙ্গে দেখা করা যাবে না। তখন সে কিছু আঙ্গুর এবং কিশমিশ বাদাম, যা সে মিনির জন্য কোনো এক স্বদেশী বন্ধুর কাছ থেকে চেয়ে এনেছিল, সেগুলি মিনিকে দিয়ে দেওয়ার জন্য তাকে অনুরোধ জানায়। মিনির বাবা তাকে দাম দিতে উদ্যত হলে সে তা নিতে অস্বীকার করে ও জানায় যে দেশে তারও মিনির মতো একটি মেয়ে আছে। তারই মুখখানি স্মরণ করে সে তার আদরের খোকির জন্য কিছু অল্প মেওয়া নিয়ে আসে। সে সওদা করতে আসে না। সমাজের সঙ্গে নিজেকে তিনি খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। কার লেখা কোন গল্পের অংশ? অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। বনফুল রচিত আলোবাবু গল্পের অংশ। তিনি বলতে এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র আলোবাবুকে বোঝানো হয়েছে। আলোবাবু গল্পের প্রধান চরিত্র আলোবাবু সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারলেন না। তাই শেষ পর্যন্ত তার পাগলা গারদে স্থান হলো। আলোবাবু ছিলেন স্নেহ ভালোবাসার কাঙ্গাল। তিনি যেমন পশু পাখি মানুষ সকলের প্রতি স্নেহপ্রবণ মমতাশীল ছিলেন, তেমনি নিজেও ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিলেন। এই স্বার্থ সর্বস্ব সমাজ আলোবাবুর ভালোবাসাকে সঠিক মর্যাদা দিতে পারল না। আলোবাবু বেহিসাবি ভালোবাসার যথার্থ মূল্য সাধারণ সমাজ জীবনের পক্ষে উপযুক্ত ছিল না। এমনকি অকপটে মানুষকে তিনি বিশ্বাস করা, স্নেহ ভালোবাসার জন্য কাঙ্গালপনা কখনো কখনো আমাদের অভ্যস্ত জীবনযাত্রার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। তাই লেখক মনে করেছেন যে সমাজের সঙ্গে খাপ না খাওয়াতে পারার অপরাধেই আলোবাবুর পাগলা গারদে স্থান হলো। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। শোনো কোরআনের সুরহার সঙ্গে উপনিষদের মন্ত্র। আলোচ্য পংক্তিগুলি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত একাকারে কবিতার অন্তর্গত।
হিন্দু ও মুসলমান ধর্মের মানুষের ধর্মীয় আচার আচরণের মধ্যে পার্থক্য থাকলেও তাদের মানুষের মঙ্গলের জন্য যে ঐকান্তিক প্রার্থনা তার মধ্যে কোনো প্রভেদ নেই। একথা বোঝাতেই কবি এই পংক্তিগুলির অবতারণা করেছেন। সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি হিন্দু ও মুসলমান দুই ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা বিরোধ বাঁধানোর সদা সচেষ্ট। কবি এই অংশে বলতে চেয়েছেন ধর্মীয় আচার আচরণ ভিন্ন হলেও দুই ধর্মের মানুষের মূল উদ্দেশ্য হল মানব সমাজের কল্যাণ কামনা। তা সে কোরআনের পবিত্র সূরা উচ্চারণের মধ্যেই হোক বা উপনিষদের মন্ত্রের মধ্যেই হোক। এই পৃথিবীতে একটাই ধর্ম, তা হলো মানব ধর্ম। প্রতিটি ধর্মেরই উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন। হিন্দু মুসলমান ধর্মও তার ব্যতিক্রম নয়। বিচ্ছিন্নতাবাদী চক্রান্তকে ব্যর্থ করে কবি আমাদের এই দুই ধর্মের অন্তর্নিহিত ঐক্যের সুরটিকে কান পেতে শুনতে বলেছেন। ছোট মাসির সঙ্গে তপনের কেমন কথাবার্তা বিনিময় হয়। লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন। তপনের ছোট মাসি তার থেকে বয়সে ৮ বছরের বড় হলেও ওদের মধ্যে চিরকাল বন্ধুত্বের মতোই সম্পর্ক ছিল। কাজেই মামার বাড়ি এলে সব কথা সে তার ছোট মাসিকে অকপটে জানায়। তাই প্রথম একটি আস্ত গল্প লেখার পর সে ছোট মাসিকেই সে কথা প্রথম জানায়। মাসখানেক পরেই কিন্তু চাকরিটা গেল তার। উদ্দিষ্ট ব্যক্তিটির চাকরি চলে যাওয়ার কারণ কি? বনফুল রচিত আলোবাবু গল্পে আলোবাবুর চাকরি চলে যায় মাসখানেকের মধ্যে। লেখকের সহপাঠী সিভিল সার্জনের কাছে লেখক আলোবাবুর একটা কাজের জন্য অনুরোধ করলে হাসপাতালে এক প্রবেশনার ড্রেসারের কাজ পান আলোবাবু। মাসিক 10 টাকা পরিশ্রমে। তার কাজ ছিল রোগীদের ঘা ধুইয়ে দেওয়া। একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না। সে আলোবাবুকে একটি ওষুধ দেখিয়ে বলে যে ওটা লাগালেই তার ঘা সেরে যাবে। অনেকেরই সেরে গেছে। সরল প্রাণ সেবাপরায়ণ আলোবাবু তার কথা শুনে ওষুধটি ঘায়ে লাগাতেই সে চিৎকার শুরু করে দেয়। আসলে ওটা ছিল কার্বলিক অ্যাসিড। ডাক্তারবাবুর নির্দেশ ব্যতীত ওই ওষুধ ব্যবহার করার অপরাধে সরল সাদাসিধে আলোবাবুর চাকরি চলে যায়।